যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, আমরা স্পষ্ট করে বলতে চাই সেই হাত কিন্তু সময় মতো আমরা ঘুরিয়ে দেবো। আমাদের সবকিছুই প্রকাশ্য, আমরা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি রাজনৈতিক সমীকরণ আমরা বদলে দেবো, প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিণতি নিয়ে আসতে হয় সেটা আমরা করবো। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিডিও বার্তায় যা বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা তারা অনলাইনে কিংবা ভিডিওর মাধ্যমে যে ধরনের কথা বলছেন তাতে স্পষ্টত এটি বোঝা যাচ্ছে যে দেশের রাজনীতি সহসাই অবশ্যই চরম সহিংসতার দিকে যাচ্ছে। সেই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় রীতিমতো সরকারকে এবং যারা আওয়ামী লীগ ছাত্রলীগের গায়ে হাত দিচ্ছে তাদেরকে হুমকি দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। কি হতে চলেছে? আমরা যে সুস্থির পরিবেশ প্রত্যাশা করছি সেটা আদৌ কি সম্ভব, নাকি অস্থির হতে শুরু করেছে? বাংলাদেশের রাজনীতিতে কি তবে এবার কোনো বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে? 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যে দলটির নেতা কর্মীদের কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ 2026 সালের জুনে এসে তারা আবার রাজপথে। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এমন কিছু ঘোষণা দিয়েছে যে ঘোষণায় পুরো বাংলাদেশ উত্তাল হয়ে আছে। বিশেষ করে জামায়াতে ইসলাম, এনসিপি এবং বিএনপিকে কঠোর হুমকি দিয়েছেন এই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি। তিনি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে যে এখন এরকম মব হামলা কালচার যেগুলো করছে এগুলোর কিন্তু প্রতিটি ইঞ্চির প্রতিশোধ তারা নিতে বাধ্য হবে। এবং তিনি আরো জানিয়েছেন যে তারা কোনোভাবেই দমে থাকবে না, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথেই দেশকে পুরো উত্তাল করে দিবেন। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনাও বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বড় ভূমিকম্পের আগে অনেক ছোট ছোট ভূমিকম্প হয়, তো ঠিক সেরকম ভাবে এখন তো মিছিলগুলো হচ্ছে। আর শেখ হাসিনার যে প্রত্যাবর্তনটি হবে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে এবং এটা আমাদের রাজনৈতিক ইতিহাসের সমস্ত সমীকরণ বদলে দেবে এবং যে পরিমাণ জনবিস্ফোরণ হবে এটা আসলে কল্পনারও বাইরে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পরিণতি সেই দিকেই আসলে যাচ্ছে। এবং এই যে মানুষের অব্যাহত সমর্থনের কথা আমরা নানাভাবে দেখছি। আজকেও আমি কিছুক্ষণ আগে একটা মিছিলের ছবি দেখলাম, সেখানে ছাত্রলীগ মিছিল করছে, মিছিল করার মধ্যে বাজারের থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ করতালি দিচ্ছে। গতকালকের একটি মিছিলে একজন মহিলা, একজন মা, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে স্বাভাবিকভাবেই মিছিল করে দ্রুত আবার জায়গা ত্যাগ করতে হয়, কারণ পুলিশ আসবে, বিএনপি জামায়াত এনসিপির ক্যাডারেট আসবে। তো সেই অবস্থার মধ্যেও কিন্তু একজন মা, তিনি তার সবার সন্তানের মতো হয়তো তাদের পরিচয়ও নেই, সন্তানের মতো মনে করে ছাত্রলীগের কর্মীদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং সবার সঙ্গে সমস্যাটি তিনি জয় বাংলা বলছেন। এবং এই অবস্থা কিন্তু আমরা বাংলাদেশের সবখানে আমরা কম বেশি দেখতে পাচ্ছি। মিছিল হচ্ছে, এই বারান্দা থেকে জানালা দিয়ে কেউ তালি দিচ্ছে, কেউ সমর্থন প্রকাশ করছে। এবং আমরা জানি যে সবকিছু তো আর অডিও ভিডিও দিয়ে ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না, কিন্তু মিছিলগুলো করার পরে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রান্ত হয়, আমরা অনেক জানি যে পরিচয় নেই, জানাশোনা নেই, আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা আশ্রয় দিচ্ছে, থাকার সুযোগ করে দিচ্ছে এবং তারা ভেতর থেকে খবর দিচ্ছে যে পুলিশ কোন দিকে আছে, কখন বের হতে হবে। সব ধরনের সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই পাচ্ছে। এবং এটা আমি স্পষ্ট করে বলছি যে এরা সমর্থক কর্মী কোনো কিছুই নয়, সাধারণ মানুষ। বিশেষ করে আমি মনে করি যে শেখ হাসিনার প্রতি ভালোবাসার কারণেও, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার কারণেও এবং জয় বাংলার প্রতি মানুষের একটা স্বতঃস্ফূর্ত উন্মাদনা আছে, সেটার কারণে এবং যে যাপিত জীবনের অভিজ্ঞতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এটার কারণে এই সমর্থনটা আসলে বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে একের পরে এক ঘটনা ঘটছে। নোয়াখালীতে একাধিক ঘটনা, তার আগে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নোয়াখালীর ঘটনা রীতিমতো সংসদ পর্যন্ত গিয়েছে। এরই মাঝে আজকে কুমিল্লাতে ব্যাপক শোডাউন হয়েছে, এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে গুরুত্ব সহকারে। গণমাধ্যমে খবর প্রকাশিত যেগুলো হয়েছে, ভিডিও ছড়িয়ে পড়েছে এবং ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আমরা সর্বশেষ গণমাধ্যমের যে নিউজটা জানি, এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
আটক ৪৫। এই মিছিলের পরিপ্রেক্ষিতে ৪৫ জনকে আটক করা হয়েছে। মিছিলের একাধিক ভিডিও আমাদের চোখে পড়েছে, আমরা সংগ্রহ করে রেখেছি, কিন্তু সেটা আমরা দেখাতে চাই না, কপিরাইট ইস্যুর কারণে সেটা দেখাতে চাই না। আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনা ঘটেছে এবং কুমিল্লাতে ব্যাপক শোডাউন করার চেষ্টা করা হয়েছে। কুমিল্লাতে এই শোডাউন করার চেষ্টা যখন করা হয়েছে তখন ময়মনসিংহের ভালুকায় একই ঘটনা ঘটেছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভালুকায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা, অভিযান চালিয়ে গ্রেপ্তার নয়। প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে। এই খবরগুলো যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি এক ভিডিও বার্তায় রীতিমতো হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে গায়ে যদি হাত তোলা হয় তাহলে প্রত্যেকের তালিকা করে রাখা হবে, লিস্ট করে রাখা হবে। এই দিন না, সামনে যখন দিন আসবে তখন তাদেরকে মানে যথাযথ শাস্তি পেতে হবে। এবং তিনি ভয়ঙ্করভাবে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আইনি শাস্তি যেমন পেতে হবে তেমনি রাজনৈতিক বিচারও করা হবে। তার মানে রাজনৈতিকভাবেও তাদেরকে মোকাবেলা করা হবে, আইনিভাবেও তাদেরকে মোকাবেলা করা হবে। রাজনৈতিক মানে হচ্ছে যে মারের বদলে মার, ব্যাপারটা তাই বোঝাতে চাইছেন তিনি হয়তো। আর আইনিভাবে হচ্ছে যে এটাকে ফৌজদারি অপরাধ হিসেবে তার বিচার করা। এই ব্যাপারে যদি এই দুইভাবে মানে ব্যাপারটা প্রতিশোধের দিকে নিয়ে যান তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? সাদ্দাম হোসেনরা এখনো বিদেশে অবস্থান করছেন, দেশে ফেরার সাহস পাচ্ছেন না। বিদেশে থেকেই এই ধরনের ভিডিও বার্তাতে যে ধরনের উস্কানি হতে পারে সেই উস্কানিটা আওয়ামী লীগের জন্য লাভজনক হবে নাকি ক্ষতিকর হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাদ্দাম হোসেন যে সকল কথা তার ভিডিও বার্তায় বলেছেন, এই ভিডিও বার্তাটাও আমরা সংগ্রহ করেছি, কিন্তু সেটাও আপনাদেরকে দেখাতে চাই না, কারণ আপনারা ইতিমধ্যেই মানে হয়তো ফেসবুকের কল্যাণে সেটা দেখে নিয়েছেন। আর তাদের সংগঠন যেহেতু নিষিদ্ধ করে রাখা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সভাপতির বক্তব্য প্রচারেও একটা আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণেই সেটা দেখানো থেকে আমরা বিরত থাকতে চাই। আমরা শুধু আলোচনার প্রেক্ষাপটে বলতে চাই সেটা হচ্ছে সাদ্দাম হোসেন যে সকল উত্তেজক বক্তব্য দিলেন ভিডিও বার্তায় সেটা তাদের জন্য ভালো হলো। এতে করে সরকার অনেক বেশি রাগান্বিত হয়ে আওয়ামী লীগের ওপরে মানে এক ধরনের নিপীড়ন নির্যাতন যদি শুরু করে তাহলে দেশে অবস্থান যারা করছেন, যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী দেশে অবস্থান করছেন তাদের অবস্থা কি হবে? তারা না বিদেশে রয়েছেন, কিন্তু দেশে যারা অবস্থান করছেন তারা, হ্যাঁ এটা হুমকি না দিলেও আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি এটাই মানে এই রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে এবং রাজনীতি প্রমাণ দিয়েছে অতীত থেকে বর্তমান পর্যন্ত যে যখন যে ক্ষমতায় যায় তখন প্রতিপক্ষের উপরে এক ধরনের নিপীড়ন নির্যাতন করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি কখনো ফিরে তখন এখন যারা আওয়ামী লীগের উপরে নির্যাতন করছে তাদের উপরে তারা যে প্রতিশোধ নেবে এটা তো আর নতুন করে বলার বিষয় না। সেই ক্ষেত্রে তিনি বলা থেকে বিরত থাকলেই তাদের লাভ হতো, নাকি এই বলাটা, এই যে বললেন, এই বলার মাধ্যমে তিনি তার নেতাকর্মী কিংবা তার মূল দল আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের রক্তে উত্তেজনা তৈরি করার চেষ্টা করলেন কিনা, যেন আরও মরিয়া হয়ে তারা মাঠে নামে? নোয়াখালীতে যেমন মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের উপরে হামলা করেছে সেরকম ঘটনা আরও ঘটুক, এটা কি চাইছেন সাদ্দাম হোসেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই প্রশ্ন যখন থেকে যায়, তিনি যখন উত্তেজনা ছড়াচ্ছেন তখন আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী তিনি ফেসবুকে কুমিল্লার মিছিলের ছবি দিয়ে, ভিডিও দিয়ে একটা পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, পোস্টটা দেখে নিন, সেখানে তিনি লিখেছেন, দমন পীড়ন যত বাড়ে প্রতিরোধের কণ্ঠ তত জোরালো হয়। নিষেধাজ্ঞা, হামলা, মামলা দিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা যত দীর্ঘ হবে তার প্রতিক্রিয়াও তত গভীর হবে, সময়ের ব্যাপার মাত্র। মানে এই যে বলছেন, মানে তার মানে হচ্ছে যে তিনিও আরাফাতও এক ধরনের হুমকি দিচ্ছেন। সাদ্দাম হোসেন সরাসরি হুমকি দিচ্ছেন যে প্রতিটা ঘটনার প্রতিশোধ নেওয়া হবে, একেবারে স্পষ্ট, কোনো রাগঢাক করে তিনি বলেননি। আবার যখন এই দুজনের এই বক্তব্য দেখছি তখন আমরা দেখছি যে কুমিল্লার মানে সাবেক মানে নেতা বাহার, কুমিল্লার আলোচিত ডাকসাইটের নেতা বাহার, তিনি একটা ভিডিও বার্তায়, গতকালকে একটা ভিডিও বার্তা, গত রাতে এই ভিডিও বার্তাটা চোখে পড়েছে, ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বলছেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আর একটি ফুলের টোকাও যদি দেওয়া হয় তাহলে পরিণতি ভালো হবে না। তিনি বলছেন যা হয়েছে হয়েছে, আজকে 6 জুন, এই আজকে থেকে পরবর্তী সময়ে যদি কোনো ধরনের মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হাত দেওয়া হয় তাহলে চরম ভোগান্তি পোহাতে হবে এবং প্রত্যেকের নামের তালিকা করে রাখা হবে, প্রত্যেককে সুদে আসলে সেই পাওনাগুলো শোধ করে দেবেন, এরকম ভিডিও বার্তায় নানা কথা বলার চেষ্টা করেছেন। এই ভিডিও বার্তা যখন ছড়িয়ে পড়েছে গত রাতে, তখন আজকে আমরা দেখছি কুমিল্লাতে ঝটিকা মিছিল, এবং ঝটিকা মিছিলের ফলে 45 থেকে 46 জনকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনা কোন দিকে যাচ্ছে? আমরা যতই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক এই প্রসঙ্গ নিয়ে বারবার কথা বলার চেষ্টা করছি, তখন বিশেষ করে আজকে সাদ্দাম হোসেনের এই ভিডিও বার্তা, যে সকল বক্তব্য তিনি দিয়েছেন, তাতে নিশ্চিত করেই বলা যায় যে পরিবেশ শান্ত না থাকার সম্ভাবনাই বেশি। পরিবেশ অশান্ত হলে লাভটা কার?
লাভটা কি আওয়ামী লীগের হবে নাকি লাভটা অন্য কারো গোলায় গিয়ে ভর করবে? আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব যারা আমরা সাধারণ নাগরিক, কারণ আমরা এই দেশে উত্তেজনা তৈরি হোক, দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক এটা চাই না, কারণ এতে আমাদের ব্যক্তিগত জীবনের যেমন ক্ষতি হয় তেমনি কর্মজীবনের ক্ষতি হয়, ব্যবসা জীবনের ক্ষতি হয়। যেটা আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে 1.5 বছরে দেশ স্থবির হয়ে পড়েছিল, সেই স্থবিরতা নিশ্চয়ই আমরা চাই না। কিন্তু সমাধান কোনটা সেটাও আমরা জানি না। জানেন রাজনৈতিক কর্তা ব্যক্তিরা, তারা যেভাবে দেশটাকে পরিচালনা করতে চাইবেন সেভাবেই আমরা যারা অসহায় সাধারণ নাগরিক সেভাবেই পরিচালিত হব। এটাই যেন বাস্তবতা, এটাই যেন কালের লিখন হয়ে গেছে। গত বছর মে মাস থেকে আওয়ামী লীগের কার্যক্রম এবং 2024-এর অক্টোবরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে তাদের আকস্মিক এবং একের পর এক ঝটিকা মিছিল এখন টক অব দ্য কান্ট্রি। এমনকি এই ঝটিকা মিছিলগুলোর কারণে রীতিমতো তটস্থ তারেক রহমানের বর্তমান সরকার ও পুলিশ প্রশাসন। কিন্তু হঠাৎ কেন এই গা ঝাড়া দিয়ে ওঠা, এর পেছনে আসল রহস্যকে? ঘটনার সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। চলতি জুনের প্রথম সপ্তাহে দেশের রাজনীতিতে এক নয়া মাত্রা যোগ করেছে ছাত্রলীগের এই আকস্মিক উপস্থিতি। ঢাকার বুকে ছাত্রলীগ চ্যালেঞ্জ দিচ্ছে। খোদ রাজধানী ঢাকায় হাইকোর্টের সদর গেটের সামনে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এবং জয় বাংলা লেখা ব্যানার নিয়ে প্রকাশ্যে সভা করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা। এরই মধ্যে চট্টগ্রামে চলছে ইঁদুর বেড়াল খেলা। সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। জুন মাসের প্রথম 5 দিনেই সেখানে অন্তত 5টি বড় ঝটিকা মিছিল হয়েছে। গত শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় যুবলীগের ব্যানারে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল বের হয়। সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সামদানি জনি এবং যুবলীগ নেতা আবুল বাশারের অনুসারীরা বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধি ও রাজবন্দীদের মুক্তির দাবিতে এই মিছিলগুলো করেন। আর নোয়াখালীর ঘটনাটি তো রীতিমতো সারা দেশে চাঞ্চল্যই ফেলে দিয়েছে। নোয়াখালী সদর উপজেলায় যা ঘটেছে তা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিরল। সেখানে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল জনস্রোত দেখে দায়িত্বরত মাত্র 6 জন পুলিশ সদস্য পিছু হটতে বাধ্য হন। স্থানীয় সুধারাম মডেল থানার ওসি নিজেই স্বীকার করেছেন, লোকবল বেশি থাকায় তারা নিরাপদ দূরত্বে সরে যান। যদিও পরবর্তীতে ওই এলাকা থেকে 24 জনকে গ্রেপ্তার করা হয়। সারা দেশের অবস্থা কিন্তু এমন। পুলিশ কতজন আছে, আর ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ইত্যাদি বিভিন্ন সংগঠনের মানুষ কতগুলো আছে। এই মানুষগুলো যদি রাস্তায় নামে পুলিশ প্রোটেক্ট করবে না। এবং গতকালকের আমি একটি ভিডিওতে বলেছি যে পুলিশ কেন বাধা দেবে না, এর ঐতিহাসিক কারণ আছে। সাম্প্রতিক 2024-এ ঘটে যাওয়া ঘটনা এবং সামগ্রিকভাবে পুলিশ এই সরকারের নিয়ন্ত্রণে কতটুকু আছে সেটি নিয়ে বড় প্রশ্ন। আর এই কারণে পুলিশ আসলে সত্যিকার অর্থে বাধা দেবে না আপনি যদি শক্তভাবে মাঠে নামেন। যেগুলো ধর পাকড় করছে চাকরি বাঁচাতে চাপে, ক্যাডার সার্ভিসের কিছু কর্মকর্তা যারা এক প্রকার চাকরিচ্যুত ছিলেন এক সময়, তারা এসে তারা চাপ দিচ্ছেন অধীনস্থদের, নন ক্যাডারদের চাপ দিচ্ছেন। এই নন ক্যাডাররা তাদের চাপে পড়েই ধরে আনছে, অ্যারেস্ট করছে। এমনকি মিছিল মিটিং এ অংশ নেয়নি এমন কিশোরদেরকেও দেখলাম গতকালকে 1400-কে ঢুকিয়ে দিয়েছে, যে কিশোরদের বয়স 14 বছরও হয়নি। নোয়াখালীতে এমন ঘটনা ঘটিয়েছে পুলিশ। অর্থাৎ ঊর্ধ্বতনদের চাপ সামলাতে, ঊর্ধ্বতনদের বোঝাতে যে না, আমরা এত সংখ্যক অ্যারেস্ট করেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা আমাদের উপরে রূঢ় আচরণ করবেন না। নিতান্ত এই চাকরি বাঁচাতে পুলিশ এই কাজগুলো করছে। না হলে আপনি যদি বড় সড়ভাবে নেমে যান, পুলিশ আপনাকে বাধা দেবে না। এখনো সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনীও আসলে কতদূর কি করতে পারবে সেটি একটা বিষয়। পুলিশ পারবে না বলে সরকার এখনো পর্যন্ত, নির্বাচন হয়ে গেছে বলেছিল সেনাবাহিনী উঠে যাবে নির্বাচন হওয়ার সাথে সাথে। সেনা প্রধানও মিথ্যে আশ্বাস দিয়ে হজে গিয়েছিলেন, হজ থেকে তিনি ফিরেও এসেছেন যে আর্মি ব্যারাকে ফিরে যাবে। কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত আর্মির ব্যারাকে ফিরবার কোনো খবর কোথাও নেই। এই যে মিছিলগুলো, এই মিছিলগুলো শুধু চট্টগ্রাম, ঢাকা কিংবা নোয়াখালীতেই নয়, রাজশাহী, শরীয়তপুর, লালমনিরহাট, মৌলভীবাজার এবং পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন বেনাপোলেও এই ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। রাজশাহীতে তো ছাত্রলীগের এই গুপ্ত মিছিলের প্রতিবাদে বিএনপি পাল্টা প্রতিরোধ মিছিলও করেছে, নোয়াখালীতেও করেছে। এবং নোয়াখালীতে কালকে ছাত্রদল পাল্টা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের হামলারও শিকার হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে দিনকে দিন রাজনৈতিক পরিবেশ সহিংস হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাপক ধরপাকড় আর নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে এই তরুণ তরুণীরা রাস্তায় নামছে। আসলে এই তরুণ তরুণীদের দেয়ালে পিঠ থেকে গেছে। ছাত্রলীগ তো বটেই, ছাত্রলীগের বটেই, এমনকি ছাত্রলীগ করেও না এমন মানুষদেরও, এমন শিক্ষার্থীদেরও ছাত্র জীবন দোজকে পরিণত করেছে, ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আপনি কি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমনটা দেখেছেন? স্বয়ং স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে দৌর্দণ্ড প্রতাপে পড়াশোনা করেছে, স্কুল কলেজে পড়াশোনা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত হয়েছে। কিন্তু আজকে
ছাত্রলীগ বা ছাত্রলীগ হোক না হোক কোন শিক্ষার্থীর উপর আক্রোশ, তাকে ট্যাগ দিয়ে তার শিক্ষা জীবন ধ্বংস করে ফেলানো হচ্ছে। লক্ষ লক্ষ, কয়েক লক্ষ হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে কয়েক লক্ষ শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিয়েছে। তারা কি বসে থাকবে? তারা সব একজোট হয়ে রাস্তায় নামছে। এছাড়াও সংশ্লিষ্ট মহল ও আওয়ামী লীগ নেতৃত্বের একাংশের দাবি, এর মূল জ্বালানি হলো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাম্প্রতিক কিছু বার্তা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, শেখ হাসিনা তার সাম্প্রতিক ভার্চুয়াল বা অভ্যন্তরীণ সভাগুলোতে নেতা কর্মীদের বলেছেন, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজপথে মিছিল মিটিং চালিয়ে যেতে হবে। তার মতে, আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্র তৈরি করেছে, তাই একে নিষিদ্ধ করার অর্থ দেশকে অস্বীকার করা। নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার দেশে ফেরার সময় আসন্ন, আর সেই শুভ দিনের অপেক্ষায় ভয় ভীতি উপেক্ষা করে তারা রাস্তায় নামছে। শুধু তাই নয়, স্থানীয় সূত্রগুলো দাবি করছে এই মিছিলগুলোতে কেবল ছাত্রলীগ কর্মী নয়, সাধারণ মানুষেরও অনেকে যোগ দিচ্ছেন। কেন নামবে না বলো? সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত করে ছেড়ে দিয়েছে এই 2 বছরের 2 সরকার। কারখানা বন্ধ, শ্রমিকরা রাস্তায়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তারাও যোগ দিচ্ছে এবং মিছিলের সংখ্যা দিনকে দিন বাড়ছে। আজকে যখন এই পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবে আমরা একটু ঐতিহাসিকভাবে ইতিহাসের দিকে যখন তাকাই, তখন গৌরবোজ্জ্বল ছাত্রলীগের ইতিহাসের কথা মনে পড়ছে। ছাত্রলীগ কিন্তু একটা হেতাপেতা সংগঠন নয়, 78 বছরের সংগঠন, আওয়ামী লীগের থেকেও পুরনো সংগঠন। আওয়ামী লীগেরও 1 বছর আগে ছাত্রলীগের জন্ম। 1948 সালের 4 জানুয়ারি জন্ম নেওয়া এই সংগঠনে রয়েছে এক অনন্য অতীত। বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই সংগঠনের অবদান ভোলার মতো নয়। 70,000 শহীদ হয়েছিলেন এই ছাত্রলীগের নেতা কর্মী। 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ছাত্রলীগের প্রায় 70,000 নেতা কর্মী জীবন উৎসর্গ করেছিলেন। এই মাটিতে তাদের রক্ত আছে। মুজিব বাহিনী গঠন ছাত্রলীগ থেকেই, কিন্তু ছাত্রলীগের নেতাদের দিয়ে কিন্তু মুজিব বাহিনী গঠন করা হয়েছিল। শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এবং সিরাজুল আলম খানের নেতৃত্বে গঠিত মুজিব বাহিনী পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লড়েছিল। স্বাধীনতার ইস্তেহারে ছাত্রলীগের একটা বিশাল ভূমিকা ছিল। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন এবং 3 মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ করার মূল কাজটি করেছিলেন তৎকালীন ছাত্র সমাজ ও ছাত্রলীগ। ইতিহাসের সেই গৌরব, আজকের যে নিষিদ্ধ সংগঠনের তকমা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আজ সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন, সেদিনের সেই ছাত্রলীগ কি আজ আবারও কোনো নতুন মুক্তির পথ দেখাচ্ছে, নাকি এই ঝটিকা মিছিলগুলো কেবলই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা? আমরা বলবো, ছাত্রলীগের হাত দিয়ে হয়তো মুক্তির পথ বাতলে যাবে। আজকে ছাত্রলীগ যে ভূমিকা পালন করছে, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই জন্যই 71-এর সাথে তুলনা করছি। আমি বলছি যে ছাত্রলীগ কিন্তু হেতাফেতা কোনো সংগঠন নয়। বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও সিনিয়র সংগঠন ছাত্রলীগ। এবং 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশে অনেক গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা অসামান্য। মাঝে মাঝে কিছু বিতর্কিত ভূমিকা আছে, কিন্তু সেই বিতর্কের চেয়ে গৌরবের ভূমিকা অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।